কে 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 ওখানে? কে ওখানে? কে ওখানে? ভুতুরে, যেখানে জীবিত সব চরিত্র। জগদীশ যতবার অন্ধকারের মধ্যে সামনের দিকে তাকাচ্ছিল ততবারই লোভে ওর চোখটা কেমন যেন চিকচিক করে উঠছিল। তার কাঁধের উপর ফেলা একটা কাপড়ের থলে একটা ছোট্ট ছুরি গোজা রয়েছে কোমরের ফাঁকে। সারা গায়ে জবজবে করে তেল মেখেছে সে। মাথার খোঁচা খোঁচা চুল এতটাই ছোট যে দেখে মনে হয় এই হয়তো সবে ন্যাড়া হয়েছিল, তারপরে আবার চুল বেরিয়েছে। জগদীশ গ্রামের দুপাশের ছোট ছোট বাড়িগুলোকে দুপাশেই রেখে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে জগদীশের একবার যেন হাসি পেল। সেসব নেহাত ছোটখাটো বাড়িতে চুরি করে না, আর চুরি করেও কোনো লাভ নেই। ঘটি বাটি ছাড়া আর কি পাওয়া যাবে? শুধু শুধু এত কষ্ট করে আসা আর যাওয়াটাই মাটি হবে। ঘটি বাটি বেঁচে আজকাল আর কত টাকা পাওয়া যায়? জগদীশ যতই বসুদের বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল ততই কেমন যেন মনের মধ্যে আনন্দটা লাফিয়ে লাফিয়ে নেচে উঠছিল। আর একটু পরে সে যখন ফিরে আসবে তখন তার থলের মধ্যে ভরা থাকবে। কথাটা ভাবতে গিয়েই জগদীশের ঠোঁটের কোলবে নাল বেরিয়ে এলো। জিভ দিয়ে সুরুত করে সেটা টেনে নিল সে। আসলে জগদীশের এই একটা অভ্যাস, বেশ আনন্দ পেলে কোনো কিছু ভাবতে ভাবতে তার মুখটা যেন আর শান্তিতে থাকতে পারে না, নাল বেরিয়ে আসবেই জিভ দিয়ে। জগদীশ একটা হাত দিয়ে মুখটা মুছে নিয়ে দুপা বাড়ালো সামনে। বসুদের বাড়ি খুব একটা দূরে নেই। আর বসুদের বাড়ির মেয়ের আজ বিয়ে। বসুদের বেশ টাকা পয়সা রয়েছে। তারা যে নতুন গয়না গড়িয়েছে, বেশ কিছু টাকা বাড়িতে জমা করেছে, সে কথা জগদীশ জানে। আর শুধু জানে কেন, এই তো সেদিন যখন পাত্রপক্ষ দেখতে এলো, গ্রামের অনেকেই তো দেখতে গিয়েছিল, তখনই জগদীশ এক ফাঁকে গিয়ে দেখে এসেছিল ঘরের ব্যবস্থাটা। কোথায় কি রাখা হয় সবটা খেয়াল করার চেষ্টাও সে করেছে। জগদীশের চোখ ফাঁকি দেওয়া অত সহজ নয়। মেয়ের গায়ের গয়নাগুলোই তো, ব্যাস, ওগুলো পেলেই বেশ কিছুদিন শান্তিতে আরামে পায়ের উপর পা তুলে কাটানো যাবে। কিন্তু এত কিছু ভালো কথার মধ্যে কোথাও যেন একটা কি ছিল। জগদীশ এর আগেও রাতে বাইরে চুরি করতে বেরিয়েছে, তখন কিন্তু এমনটা মনে হয়নি। তাহলে আজ হঠাৎ করে এমনটা মনে হচ্ছে কেন? গ্রামের রাস্তায় পা দেওয়ার পর থেকে জগদীশের একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। বারবার মনে হচ্ছে অন্ধকারের মধ্যে কেউ যেন তাকে ডাকছে। তাহলে কি কেউ জানতে পেরে গেল আজ রাতে জগদীশ বসুদের বাড়িতে চুরি করতে যাবে, আর তাই তার উপর নজর রাখছে? যেই সেই বসুদের বাড়ির দোতলায় উঠবে, তারপর সিন্ধুকে হাত ঢোকাবে, ঠিক তখনই সে বাড়ির সবাইকে ডেকে দেবে। যদি কেউ অনুসরণ করেই থাকে তাহলে তাকে চুরি করা গয়নাগাটির ভাগ দিতে জগদীশের আপত্তি নেই, কিন্তু চুরি যে তাকে করতেই হবে। গ্রামের মুদির দোকানে ও আরও দোকানগুলোতে জগদীশের অনেকটা ধার জমে গেছে। জগদীশ কারোর টাকা বাকি রাখে না, সবার টাকা দিয়ে দেয়। জগদীশ চোর হলে ওইসব দিকে কিন্তু বেশ সতর্ক। জগদীশ ভয়ে ভয়ে একবার ঢোক গিলল। এমনভাবে চলতে থাকলে দুটো দিন পরে আর খাওয়াও জুটবে না। তার উপর বউয়ের মুখের জ্বালায় তাকে অস্থির হয়ে পড়তে হয়। কিন্তু ওই যে আবার মনে হলো বাদিকের ছোট্ট কলা গাছের আড়াল থেকে কেউ যেন তাকে দেখল। জগদীশ আর সহ্য করতে পারল না। নিজের মনের অজান্তেই একবার গলা তুলে বলল, এই কে রে ওখানে? কথাটা বলেই জগদীশ বুঝতে পারল কত বড় ভুল করেছে। গ্রামের সকলে ঘুমিয়ে আছে বটে, কিন্তু এত জোরে চিৎকার করলে তো এক্ষুনি সবাই জেগে যাবে। জগদীশ সময় নষ্ট না করে তাড়াতাড়ি একপাশে একটা বাড়ির আড়ালে অন্ধকারে লুকিয়ে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে জগদীশ নিজেকেই ধিক্কার দিতে লাগল। সে চুরি করতে বেরিয়েছে, চুপচাপ চুরি করবে, বাড়ি ফিরে যাবে, এমন চেঁচামেচি জুড়ে দিয়েছে কেন সে? এমনটা তো তার সাথে কোনো সময় হয় না। এত নিঃশব্দে সে বাড়ি থেকে বের হয়, আর বাড়িতে ঢোকে যে তার বউ পর্যন্ত টের পায় না। বউ জানে জগদীশ চোর, চুরি করা ছাড়া অন্য কোনো কাজ নেই।
কিন্তু বউও মাঝে মাঝে জানতে যায় সে কখন চুরি করে। কিন্তু জগদীশ সেই বউকেই কখনো জানাতে চায় না কখন সে বাড়ি থেকে বেরিয়েছে আর কখন সে ঢুকেছে। কিন্তু আজ এমনটা হচ্ছে কেন? কথাটা ভাবতে ভাবতে তাড়াতাড়ি অন্ধকার থেকে বেরিয়ে সামনের দিকে পা চালালো জগদীশ। দেখতে দেখতে সে সামনের দিকে ঠিক বাঁ দিকের একটা ঝোপের কাছাকাছি এসে দাঁড়ালো। এখান থেকে বসুদের বাড়ি যেতে হলে আরও খানিকটা গ্রামের ভেতরের দিকে হেঁটে যেতে হবে। ঝোপটার আরও কাছাকাছি আসতেই হঠাৎ করে একটা শব্দ শুনতে পেল জগদীশ। শব্দটা শুনে তার দুটো কান শেয়ালের মতো সজাগ হয়ে উঠল। শব্দটা এখনো আসছে, কিন্তু শব্দটা কেমন যেন। জগদীশ মনে মনে নিজেকে একবার সোজা করে তোলে। শেয়ালের মতো দ্রুত চোখে একবার এদিক ওদিক তাকিয়ে অন্ধকারে দেখে নেয়, কিন্তু কেউ কোথাও নেই। অন্ধকারে জগদীশ যতটা দেখতে পায় ততটা বোধহয় গ্রামের অন্য কেউ দেখতে পায় না। এসব মুখের কথা নয়। জগদীশ বাইরে থেকে দেখে বলে দেবে কার পকেটের ভেতর ঠিক কত টাকা রয়েছে। এসব কি আর এমনি এমনি হয়? কিন্তু জগদীশ যেটা শুনতে পেয়েছে সেটা কেমন যেন কান্নার শব্দ বলে মনে হচ্ছে। হয়তো হ্যাঁ হ্যাঁ, কান্নারই শব্দ। যে একটা মেয়ে কেমন যেন কান্না করে চলেছেন। জগদীশ ভাবে আশেপাশের বাড়িগুলোর থেকে কি তাহলে কেউ কান্না করছে, আর তার শব্দ এতটা স্পষ্টভাবে সে শুনতে পাচ্ছে? আর যদি সেটাই হয় তাহলে বাড়ির লোকেরা কি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে? জগদীশ আরো একবার বাড়াতেই বুঝতে পারে একটা অদ্ভুত ব্যাপার। কান্নার শব্দটা ভেসে আসছে তার থেকে হাত দশেক দূরে ওই বাদিকের ঝোপটার কাছ থেকে। এত রাতে ওই ঝোপটার কাছ থেকে কান্নার শব্দ ভেসে আসে কি করে? ব্যাপারটা মনে হতে জগদীশ পায়ে পায়ে আরো খানিকটা এগিয়ে যান সামনের দিকে। কিন্তু জগদীশ খেয়াল করে না আশেপাশের পরিবেশটা কেমন যেন আস্তে আস্তে ভারী হয়ে উঠেছিল। প্রথম থেকেই যে অস্বস্তিটা জগদীশকে চেপে ধরেছিল সেই অস্বস্তিটা এখন যেন আরো বেড়ে উঠতে শুরু করেছে। কিন্তু তখন কান্নার শব্দ ছাড়া আর কোনো দিকে তার লক্ষ্য নেই। জগদীশ আরো কয়েক পা হেঁটে ঝোপটার কাছাকাছি এসে যখন দাঁড়ালো তখন বুঝতে পারলো অন্ধকারে ঝোপটার কাছে কে যেন বসে রয়েছে। গোটা আকাশ মেঘের জন্য এতক্ষণ অন্ধকারে ঢেকেছিল, কিন্তু এবার মেঘ আস্তে আস্তে সরতে শুরু করেছে। একটা ঠান্ডা হাওয়া শোঁ শোঁ শব্দে মেঘটাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আর চাঁদটা ক্রমশ বাইরে বেরিয়ে আসতে শুরু করেছে। জগদীশ বলে ওঠে, এই কে রে ওখানে? জগদীশের কথার উত্তরে কেউ কোনো কথাই বলে না, তবে তার বদলে যেন সেই কান্নার শব্দটা আস্তে আস্তে বাড়তে লাগলো। যেন কোনো একটা বাচ্চা মেয়ে গুমড়ে গুমড়ে কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে তার মাঝে মাঝে নাভিশ্বাস উঠে যাচ্ছে। যেন এমন গুমড়ে গুমড়ে কোনো বাচ্চা মেয়েকে এত রাতে পথের পাশে কাঁদতে দেখলে যে কেউ অবাক হয়ে যাবে। কিন্তু জগদীশ চোর। রাতের বেলা এমন অনেক ব্যাপার সে দেখেছে যে কথা বিশ্বাস করতে সাধারণ কোনো মানুষের লজ্জা লাগবে। জগদীশ আরো দুপা সামনে এগিয়ে গেল। এবার সেই বাচ্চা মেয়েটাকে দেখতে পেয়েছে চাঁদের অল্প আলোয়। একটা বাচ্চা মেয়ে সেই বা পাশের ঝোপের একদম সামনে মাটির রাস্তার উপর দুটো পা ছড়িয়ে গোটা শরীরটা ঝোপের মধ্যে রেখে বসে রয়েছে। দুটো হাত সে মাথার কাছে চেপে ধরে মুখটা সামনের দিকে নামিয়ে কেঁদেই চলেছে। তার গোটা শরীরটা কান্নার দমকে মাঝে মাঝে নড়ে উঠছে যেন। জগদীশ হঠাৎ করে একটা কথা মনে করল। ভাবলো এই গ্রামের কিংবা অন্য কোথাও কারো মেয়ে হবে, হয়তো পথ ভুলে এখানে চলে এসেছে, আর এখন রাত হয়ে যাওয়ায় ভয় কান্নাকাটি করছে। ছুটে গিয়ে যে কোনো বাড়িতে ঢুকে পড়বে সে কথাটাও মনে আসেনি তার। জগদীশ আরো কয়েকবার সামনের দিকে এগিয়ে গিয়ে মেয়েটার কাছাকাছি দাঁড়িয়ে চাপা কড়া গলায় বলল, এই মেয়ে, তুই কাঁদছিস কেন? মেয়েটা তখনও কোনো কথা বলে না। আগের মতোই দুটো হাতে মুখ চাপা দিয়ে রেখে কান্নাকাটি করে চলেছে। জগদীশ আরো খানিকটা এগিয়ে যায়, তারপর মেয়েটার একদম সামনে গিয়ে উবু হয়ে বসে পড়ে। চাঁদের আলোয় জগদীশের গোটা তেল চকচকে শরীরটা কেমন যেন ঝলসে উঠছে। মাঝে মাঝে তার কাঁধের উপর রাখা কাপড়ের ব্যাগটা মাটির মধ্যে রাখলো। কেমন যেন একটা ঢং করে ধাতব ভোঁতা শব্দ হলো।
আর সেই কাপড়ের ঝোলাটা মাটি নামিয়ে রাখার সাথে সাথে সেই মেয়েটা এবার আস্তে আস্তে তার মাথাটা সামনের দিকে তুলল। চাঁদের অল্প আলোয় জগদীশ তার মুখটা দেখতে পেয়ে ছিটকে খানিকটা পেছনের দিকে সরে গেল। সে মাটির পথের ওপর একেবারে পেছনের দিকে হুমড়ি খেয়ে পড়েছে। তার সাথে জগদীশের মুখ থেকে একটা ভয়ার্ত চিৎকার বেরিয়ে এলো। তারপরেই জগদীশ বলল, তুই এখানে? কিন্তু মেয়েটা ততক্ষণে সেই ঝোপের একপাশ থেকে সামনের দিকে বেরিয়ে এসেছে, তার ডান হাতটা মুঠো করে রাখা। সেই হাতে কি যেন একটা ধরা রয়েছে। সে তার মুখের দিকে তাকাতেই জগদীশ বারবার চমকে উঠছিল, যেন মনে হচ্ছিল কোনো একটা বিভৎস দৃশ্য দেখে চলেছে সে। মেয়েটা কিন্তু শান্ত গলাতে বলল, দেখো না, দেখো আমার বিড়ালটা কোথায় যেন চলে গেছে। এই দেখো, শুধু এটা আমার কাছে রয়েছে। ভয়ে আতঙ্কে জগদীশের গোটা শরীর কাঁপতে শুরু করেছিল। সামনে যে দাঁড়িয়ে রয়েছে তাকে জগদীশ কিছুটা হলেও চিনতে পেরেছে, কিন্তু এত বিভৎস, এত ভয়ঙ্কর সে দৃশ্য। জগদীশ সেদিকে তাকিয়ে থাকতে পারছে না, কিন্তু মেয়েটা ততক্ষণে হাঁটতে হাঁটতে তার সামনে চলে এসেছে। জগদীশ একটা গন্ধ তার নাকে অনুভব করতে পারে। গন্ধটা এত বিভৎস, ভেতরটা গুলিয়ে বমি আসতে শুরু করেছে। মেয়েটা ততক্ষণে তার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দিয়ে আস্তে আস্তে হাতটা খুলতে শুরু করেছে। জগদীশ কোনো রকমে সে হাতটার দিকে তাকাতেই আরো একবার চিৎকার করে ওঠে অদ্ভুতভাবে। আর তার চিৎকারে বোধহয় গ্রামের অনেকেরই ঘুম ভেঙে গিয়েছিল। জগদীশ সেই আধো অন্ধকারে মেয়েটার ধরে রাখা ডান হাতের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল একটা চোখ। সেই চোখটা যেন হিংস্র হয়ে তাকিয়ে রয়েছে জগদীশের দিকে। ঠিক তখনই জগদীশ একটা বিড়ালের ডাক শুনতে পেল। একটা মেয়াও শব্দে চারিপাশের বাতাসটা ভরে উঠল। সাথে সাথে সেই বাঁদিকের ঝোপের ভেতর থেকে একটা কালো ছায়ার মতো বড় বিড়াল ঝাঁপিয়ে পড়ল জগদীশের উপর। জগদীশের মরণ আর্তনাদটা গ্রামের জেগে ওঠা কয়েকজনের কানের ভেতর প্রবেশ করে কেমন যেন থমকে গিয়েছিল। আবার আস্তে আস্তে মেঘের আড়ালে ঢেকে যেতে লাগলো চাঁদ। কিন্তু চিৎকার শোনা সত্ত্বেও এত রাতে বাড়ির বাইরে বেরোনোর সাহস কারোর বুকের মধ্যে ছিল না। জগদীশের ছিন্ন ভিন্ন ক্ষতবিক্ষত মৃতদেহটা পড়ে রইল গ্রামের পথের মাঝখানে। সকালে যখন তার মৃতদেহ সবাই আবিষ্কার করেছিল, তখন তারা দেখেছিল জগদীশের ডান দিকের চোখটা কেউ যেন ধারালো কিছু দিয়ে উপড়ে ফেলেছে। রক্তে ভেসে যাচ্ছে তার চারপাশটা, তাও যেন রক্তধারা থামছে না। গ্রামের মানুষের অতি সাহসীদের বুক পর্যন্ত কেঁপে উঠেছিল এই দৃশ্যটা দেখে। মুন্নি, এই মুন্নি, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, খালি খালি ছুটে বেড়ানো না, দাঁড়া। মুন্নি কিন্তু জবার কথা শুনছিল না। সে বাড়ির উঠোনের মধ্যে একবার এদিকে একবার ওদিকে দৌড়াদৌড়ি শুরু করেছিল। জবা তার পিছু পিছু ছুটে যাচ্ছিল, কিন্তু একটা বিড়ালের পিছু পিছু গিয়ে তাকে ধরা সহজ কাজ নয়। তার উপর জবার বয়স এখন মাত্র 13 বছর। তার পক্ষে অতি ক্ষিপ্রতার সাথে বিড়ালটার কাছে এগিয়ে যাওয়া সহজ হলেও তাকে ধরার কাজটা সে কোনো রকমই করে উঠতে পারছিল না। বিড়ালটা বারবার তার হাত থেকে ছিটকে গিয়ে পড়ছিল উঠোনের উপর। তারপর তার দিকে তাকিয়ে নিজের ভাষায় মেয়াও মেয়াও করে যেন বলে উঠল, ধরতে পারে না, দুও দুও। জবা তার সাধের বিড়ালের মনের সমস্ত কথা বুঝতে পারে। বিড়ালটার কথা শুনে সে এবার আঙুল তুলে বলল, তবে রে, আমায় দুও দেয়া হচ্ছে? ভারী দুষ্টু হয়েছিস তো। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, এক্ষুনি তোকে ধরছি। সকালে রোদটা তেঁড়চাভাবে এসে পড়েছে জবাদের বাড়ির উঠোনটায়। তেঁড়চাভাবে পড়ার একটা কারণ হলো পাশের বাড়ির বটাইদের উঠোনের এক কোণে একটা বড় আম গাছ রয়েছে। সেই আম গাছের ঘন ডাল পাতায় সূর্যটা সামান্য ঢেকে গেছে। উপরের দিক থেকে নিজের আলোর যেটুকু অংশ সেটুকু রোদ জবাদের বাড়ির দিকে ছুঁড়ে দিতে সফল হয়েছে। সেইটুকুই তেরচাভাবে এসে পড়েছে উঠোনের উপর।
উঠোনের এক পাশে বসে জবার ঠাকুমা ছোট্ট ছোট্ট কাঠের টুকরোগুলোকে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছিল। জবার মুন্নিকে এভাবে খেলতে দেখে সে এবার মুখ তুলে বলে ওঠে, ওই বিড়াল নিয়ে সারাদিন তোর এত খেলা কিসের রে? বলেছি না কখন কামড়ে আছড়ে দেবে। জবার ঠাকুরমা চোখে ভালো দেখতে পায় না, তাও কোনো রকমে এটা ওটা নিজের হাতে নিয়ে নাড়তে থাকবে। কাজ ছাড়া সে কখনো চুপ করে বসে থাকতে পারে না যেন। জবা কিন্তু তার কথায় কোনো গুরুত্ব না দিয়ে বিড়ালটার সাথে গোটা বাড়িতে ঘুরতে ঘুরতে খেলতে শুরু করে। একটু পরেই বাড়ির ভেতর থেকে জবার মা ডেকে ওঠে, জবা, এই জবা, কোথায় গেলি? খেতে দিয়েছি তো, আয় খেতে আয়। জবা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছিল। এবার এক জায়গায় থমকে দাঁড়িয়ে হাঁটুর উপর দুটো হাত রেখে হাঁপাতে হাঁপাতে বলল, এখন আর না মুন্নি, এখন আর না, এবার চল চল, এবার খেতে যাব, চল। মুন্নি থমকে দাঁড়িয়ে জবার দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। তারপর নিজের ভাষায় মেয়াও মেয়াও করে কি যেন বলে ওঠে। জবা কিন্তু তার কথায় কোনো গুরুত্ব দেয় না। সামনে এগিয়ে এসে ঝপ করে তাকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে ঢুকে যায়। এই বিড়ালটাকে সব সময় কোলের ওপর নিয়ে রাখে। জবারে তো ঘেন্না করে না? কোথায় কোথায় যায়, গায়ে হাত পায়ে কি সব লেগে থাকে, এটাই ওটাই মুখ দেয়। না মা, আমার মুন্নি খুব ভালো, সে কোথাও যায় না, গেলেও আমাকে বলেই যায়। হ্যাঁ সেই, কে আমার এলো রে, এই বেড়ালটা নাকি ওকে বলে যায়। সব বেড়াল টেড়াল আমি দু চক্ষে দেখতে পারি না, আর এই সবই এসে আমার কপালে জোটে। জবা খেতে বসেছিল। ভাতের থালায় ভাতগুলো দিয়ে আঙুল নিয়ে নাড়াচাড়া করতে থাকে। মুন্নিকে কেউ কিছু বললে তার ভালো লাগে না, সেটা মুন্নিও বোধহয় বুঝতে পেরেছিল। তাই আস্তে আস্তে এসে জবার কোলের কাছে মাথাটা ঘষতে ঘষতে মিয়াও মিয়াও শব্দ করতে থাকে মুন্নি। জবার মা সেটা দেখে এবার বলে উঠল, দেখো দেখো কাণ্ড, এই পালা 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 এখান থেকে। জবা ভাতের থালাটা তুলে নিয়ে ঘর থেকে বাইরে এসে বারান্দায় বসে। মা রান্নাঘর থেকে চেঁচাতে চেঁচাতে বলে, হ্যাঁ যা না, বাইরে যা, তারপর ওই ভাত দুটোতে মিলে নাড়াচাড়া করো, তারপর দেখবি ওই বিড়ালের ঘাঁটা ভাত খেয়ে তুই একদিন মরে পড়ে থাকবি। জবা বুঝতে পারে মুন্নিকে সে ছাড়া আর কেউ পছন্দ করে না। একমাত্র পছন্দ করে তার বাবা। বাবা সারা দিন বাড়ির বাইরে থাকে, বাড়ি ফিরে আসে সন্ধ্যের সময়। তখন জবা মুন্নিকে কোলে নিয়ে ঘরের দাওয়ায় একপাশে বসে আদর করতে থাকে। মাঝে মাঝে হ্যারিকেনের আলোয় বই খুলে বসে। বাবা তাদের দেখে বেশ খুশি হয়ে বলে, এই তো তোর মতো, তোর ওই মুন্নিকেও পড়াশোনা শিখিয়ে দে, তারপর দেখবি আর কোনো অসুবিধা হবে না। যখন তোর মা তোকে বকবে, মুন্নি ঠিক দেখবি শাসন করবে তোর মাকে, বুঝলি? বাবার কথায় জবা হেসে ওঠে। মুন্নির মাথায় একটা হাত রাখতে মুন্নি যেন তার ভাষাতেই মিয়াও মিয়াও করে হাসতে থাকে। অন্য কেউ হলে বুঝতে পারবে না, অন্যেরা ভাববে মুন্নির ওই একটা কথাই মিয়াও মিয়াও, কিন্তু জবা ওর সমস্ত কথাই বুঝতে পারে। মুন্নি রেগে গেলে অন্যরকমভাবে কথা বলে, আবার তার খুশির রাগ, দুঃখ পাওয়ার রাগ সমস্ত কিছুই আছে। ভাত খেতে খেতে একদলা ভাত তুলে একপাশে মুন্নিকে খেতে দিয়েছে জবা। মুন্নি খেতে শুরু করে। বাইরে ঠাকুমা নিজেই বকবক করে চলেছে। তার বকবকানি শোনার জন্য বোধহয় একটা কাক গাছের ডালে বসে তখন থেকে কা কা করে ডেকে চলেছে। মুন্নিকে যতটা ভালোবাসতো জবা, ঠিক ততটাই ঘেন্না করতো পাশের বাড়ির পটাই। আর ঘৃণা করার একটা কারণ অবশ্যই ছিল। মুন্নি মাঝে মাঝেই তাদের বাড়ির ভেতরে ঢুকে খাবার জিনিসে মুখ দিয়ে দিত। তার জন্য মাছ তরকারি অনেক কিছুই পটাইকে ফেলে দিতে হয়েছে। পটাই দুবার মুন্নিকে মারার চেষ্টা করেছে বটে, কিন্তু সুবিধে করে উঠতে পারেনি। আর সারাদিন তো মুন্নি জবার সাথেই ঘুরে বেড়ায়, তখন তো তাকে আর কিছু বলতে পারবে না। কিন্তু পটাই থাকে তককে তককে, কখন সুযোগ মিলবে আর সে মুন্নিকে মারবে। সেদিন বিকেল থেকে জবার ভীষণ জ্বর। বিছানার উপরে শুয়ে রয়েছে। মা মাথার কাছে বসে জলপট্টি দিয়ে চলেছে। ঠাকুমা পাশের ঘরে বসে চেঁচিয়ে চেঁচিয়ে বলে চলেছে, ও
অনামুখ আপুদের দল কোথাকার সব। ওইটুকু বাচ্চা মেয়ে, তাকে কোথায় একটু সাবধানে রাখবে, তা না জ্বর বাঁধিয়ে বসে রয়েছে। বলি ও কি ওর দোষ নাকি? সব হয়েছে ওই মায়ের জন্য। মা যেমন তার মেয়েও তো তেমনই হবে। জবার মা বিছানার একপাশে বসে থাকা জলপট্টি দিতে দিতে পাশের ঘর থেকে ঠাকুমার ভেসে আসার কথাগুলো শুনতে পায়, কিন্তু এতে কিছু মনে করে না। ওই মানুষটা অমনি, সারাদিন খিটখিট করেই চলেছে, একে ও কথা ওকে সে কথা শুনিয়েই চলেছে। তার কথায় কান দেওয়ার সময় জবার মায়ের নেই। জবার বাবা কিছুক্ষণ পরে ঘরে ঢুকলো। এখন কি জ্বরটা একটু কম বলে মনে হচ্ছে নাকি? আমি কি কবিরাজকে একবার ডেকে নিয়ে আসবো? সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়ায়, বৃষ্টিতে নিশ্চয়ই ভিজেছে মনে হয়, তাই এমনটা হচ্ছে। তুমি চিন্তা করো না তো, জ্বর পড়তেই শরীর এমনি সেরে যাবে। ওইসব ওষুধ টষুধ আমার মেয়েকে খাওয়ানোর কোনো দরকার নেই, বুঝলে? সত্যি বলতে তার মায়ের কথাটাই কিন্তু ফলেছে। একটু রাতের দিকে জ্বর কমে আসে, ওরা দুজন নিশ্চিন্তে মনের পাশে দুপাশে ঘুমিয়ে পড়ে। আর একটু রাতের দিকে, কিন্তু অনেক রাত্রের দিকে ঘরের বাইরে থেকে মুন্নি মিয়াও মিয়াও করে ডাকতে ডাকতে ঘরের ভেতরে এসে ঢুকে পড়ে কোন ফাঁক দিয়ে তা বোঝা যায় না। তারপর ঠিক জবার দুটো পায়ের মাঝখানে মাথা ঘষতে ঘষতে একসময় সেখানেই দলা পাকিয়ে ঘুমিয়ে থাকে। দেখে মনে হয় যে একদলা তুলো কেউ যেন সেখানে রেখে গেছে। মুন্নির গোটা শরীরটা ধবধবে সাদা, গোটা শরীরে কোথাও সামান্য কালো বা বাদামি রঙের চিহ্ন মাত্র নেই। গোটা গ্রাম রাতের অন্ধকারে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে শুরু করে, কিন্তু এর মধ্যে একজন চুপিসারে অপেক্ষা করছিল একটা অঘটন ঘটাবার জন্যে। তার মনের কথা বোঝার সাধ্য বোধ হয় স্বয়ং ঈশ্বরেরও ছিল না। একদিন সকালে জবা মুখ ভার করে বাড়ির বারান্দার উপর বসে রয়েছে। এই দেখে তার মা এগিয়ে এসে জিজ্ঞাসা করে, জবা, এই জবা, কি হয়েছে? এখানে চুপচাপ বসে আছিস কেন? আর তোর মুখটাই বা এরকম লাগছে কেন? কি হয়েছে রে? জবা কোনো উত্তর দেয় না। তার মা বুঝতে পারে তার চোখের কোণে জল জমে এসেছে। জবার মায়ের বুকটা কেমন যেন কষ্টে কেঁপে ওঠে। আহারে, তার মেয়েটা এভাবে মন খারাপ করে বসে আছে, কাঁদছে, কিন্তু কারণটা কি? সে আরেকটু এগিয়ে এসে জবার মাথায় হাত রেখে বারবার জিজ্ঞাসা করতে চায়, কিন্তু জবা কিছুই বলে না। একসময় উঠোনের একপাশে যেখানে জবার ঠাকুমা কতগুলো শাক পাতা নিয়ে বসেছিল, সেখান থেকে একবার সে উঠে বলে, কি আবার হবে? ওই অনামুখ বিড়ালটা কাল রাত থেকে যে আসেনি, আজ সকালেও সেটার কোনো পাত্তা নেই। কি জানি কোথায় গিয়ে মরে পড়ে রয়েছে, তাই ও অমন মুখ করে বসে আছে। থাকুক, ও পরে ঠিক হয়ে যাবে। জবার মা বিড়ালটাকে একদমই সহ্য করতে পারত না, কিন্তু তার মেয়েটা বিড়ালটাকে খুব ভালোবাসে, সেটা সে জানে। মাঝে মাঝে অনেক রাতের দিকে ঘুম ভেঙে উঠে গেলে দেখতে পেত বিড়ালটা জবার পায়ের কাছে গুটি পাকিয়ে শুয়ে রয়েছে। চাইলেই সে বিড়ালটাকে তুলে বাইরে ফেলে দিতে পারত, কিন্তু সেটা সে করেনি কখনো। তাই বিড়ালটার হঠাৎ করে এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়াও সে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিল। গোটা দিন কিন্তু বিড়ালটা আর বাড়ির চৌহদ্দির মধ্যে এলো না। এমনকি জবা তার মাকে একসময় বাধ্য করে গ্রামের মধ্যে এখানে ওখানে বিড়ালটাকে খুঁজতে। তার মা গিয়েও ছিল, তাও পাওয়া গেল না। বিকেলে যখন জবার বাবা ফিরে এলো, সমস্ত কিছু শুনল। ততক্ষণে কিন্তু জবার আবার জ্বর এসেছে। এবার তার জ্বর ক্রমশই বাড়তে লাগলো। সন্ধ্যের দিকে বাধ্য হয়ে কবিরাজকে ডাকা হলো। কবিরাজ সমস্ত দেখে শুনে বলল, গোবিন্দ, আমার মনে হয় তোর এই মেয়েটার কিছু একটা হয়েছে। তুই বলছিলি না কোথাও সেই বিড়ালটাকে পাওয়া যাচ্ছে না? আমার মনে হয় সেই দুঃখেই ওর এমন জ্বর এসেছে। মাঝে মাঝে এমনটা হয়, মানুষ খুব দুঃখে থাকলে তা থেকে শরীরটা খারাপ হয়। চিন্তা নেই, আমি ওষুধ দিয়েছি, কমে যাবে। কিন্তু চেষ্টা কর বিড়ালটাকে খুঁজে বার করার। আসলে বাচ্চা মেয়ে তো, বড্ড কষ্ট পেয়েছে মনে।
জ্বরের ঘোরে ঘুমিয়ে পড়েছিল জবা। ঘুমের ঘোরে বিড়বিড় করে সে বলতে থাকে, তুই কোথায় গেলি মুন্নি? মুন্নি, তুই কোথায় গেলি? আমার কাছে আয় না, আমার কাছে আয় না, আমার কাছে। তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারি না। মুন্নি, মুন্নি। জবার ঠাকুমা পর্যন্ত জবার বিছানার এক পাশে বসেছিল। মুখে যতই এই কথা ও কথা বলুক, অভিশাপ দিক, খারাপ কথা শোনাক, কিন্তু মায়ের জাত তো। জবার অমন অবস্থা দেখে ঠাকুমার চোখে যেন জল এসে গেল। বুড়ি শাড়ির আঁচলে চোখের জল মুছতে মুছতে ধরা গলায় খেকিয়ে বলে উঠল, হায় রে আপদের তোর, তোরা অমন করে দাঁড়িয়ে দেখছিস কি? যা না, দেখ না বিড়ালটা কোথায় আছে। না হলে আমার নাতনিটাকে। জবার মা অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো জবার ঠাকুমার দিকে, যার মুখে বাজে কথা চেঁচানি ছাড়া সে কিছু শুনতে পায়নি। সে এখন শাড়ির আঁচলে চোখের জল মুছে চলেছে। বড় ভালোবাসে বুড়ি মেয়েটাকে। মেয়েটাকে এখন কি করে বাঁচানো যায়? বিড়ালটা গেলই বা কোথায়? সেও তো জবার বড় ন্যাওটা, তার কাছ থেকে সে সরতে চায় না। দেখতে দেখতে গোটা 3টে দিন কেটে গেল, অথচ জবার জ্বর কমল না। সে আগের মতোই দুর্বল শরীরে বিছানার উপর শুয়ে থাকে। যখন ঘুম ভাঙে তখন এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে মুন্নিকে। গোটা গ্রাম খুঁজেও কিন্তু জবার বাবা মা মুন্নিকে কোথাও খুঁজে পেল না। বিড়ালটা যেন একটা রাতের মধ্যে কোথাও গায়েব হয়ে গেছে। এদিকে জবাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে একটা বড় সড়ো ঝোপ রয়েছে, তার ওপাশে একটা পচা ডোবা। সেই ঝোপটা বেশ বড়। ডোবার দিকে কেউ যায় না বটে, তবে গ্রামের রাস্তা দিয়ে যেতে আসতে সেই ডোবাটা লোকের চোখে পড়ে। গ্রামের মানুষ হঠাৎ করে ঝোপের দিক থেকে কেমন পচা গন্ধ পেতে শুরু করে। খুঁজতে খুঁজতে দেখা যায় সেই ঝোপের মধ্যে একপাশে পড়ে রয়েছে জবার সেই প্রিয় মুন্নির মৃতদেহটা। তবে এখন তাকে চেনার উপায় নেই যে সেটা মুন্নি। তার গলাতে একটা দড়ি বাঁধা একটা লাল রঙের বল, সেটা জবা নিজেই বিঁধে দিয়েছিল। ওই বলটার জন্যই তাকে চেনা যায়, না হলে তার গোটা শরীরটা কেমন পৌঁছে গেছে। গোটা শরীরে ভরে রয়েছে রক্ত। তার চেয়ে বিভৎস তার মুখটা। মুখের একপাশের মাংস কেউ যেন খুবলে তুলে নিয়েছে। গোটা শরীরের এখানে ওখানে কত আঁচড় আর কামড়ের চিহ্ন। গ্রামের লোকেদের কথা শুনে জবাকে নিয়ে ওরা চিন্তায় পড়ে গেল। এক ফাঁকে জবার বাবা মুন্নির মৃতদেহটা দেখে এসেছিল, কিন্তু সেই বিভৎস মৃতদেহ কোনো বাচ্চাকে দেখানো সম্ভব নয়, কারণ বিড়ালটার একটা চোখ কেউ যেন উপড়ে নিয়েছে। কিন্তু মুন্নির এভাবে মারা যাবার কথাটা জবাকে বললে তার শরীর খারাপ আরো বাড়তে পারে। এই ভেবে তারা জবার কাছ থেকে কথাটা লুকিয়ে রাখল। তাকে বুঝিয়ে বলল মুন্নি হয়তো কোথাও চলে গিয়েছে, আবার নিশ্চয়ই সে ফিরে আসবে। কিন্তু জবা ব্যাপারটা জানতে পেরে গিয়েছিল কি করে সেটা কেউ জানে না। সে তখনই বাড়ি থেকে বেরিয়ে ছুটতে ছুটতে গিয়ে পৌঁছলো সেখানে। তারপর বাবার একটা হাত শক্ত করে চেপে ধরে তাকিয়ে রইল বিড়ালটার মৃতদেহটার দিকে। জবার বাবা জবাকে কোলে তুলতে গেলে জবা কোলে উঠল না। কতগুলো লোকের মাঝখানে দাঁড়িয়ে বড় বড় চোখ করে দেখতে লাগলো তার আদরের মুন্নিকে। কিন্তু অবাক কাণ্ড, জবার চোখে জল নেই। তার মুখটা কেমন যেন পাথরের মূর্তির মতো শক্ত হয়ে গেছে। বাবার হাতটা আস্তে আস্তে ছেড়ে চুপ করে দাঁড়িয়ে তাকিয়ে দেখতে লাগলো মুন্নির মৃতদেহটা। তারপর হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে ধপ করে একটা কাণ্ড করে বসলো। ছুটে সেই ঝোপের ভেতরে ঢুকে বিড়ালটাকে কুড়িয়ে নিল মাটি থেকে। তারপর বুকের সাথে চেপে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। যেন মনে হলো এতক্ষণ ধরে জবার বুকের মধ্যে জমে থাকা কষ্টটা এইমাত্র বাইরে বেরিয়ে এলো। সবাই এতটাই হতভম্ব হয়ে গেছিল যে বিড়ালটাকে তার হাত থেকে যে ফেলে দেওয়া দরকার সেটাই ভুলে গিয়েছিল। ততক্ষণে ওই বিড়ালটার রক্ত মাংস পচা গলা শরীরের অনেকটাই জবার মুখ হাত গায়ে লেগে পড়েছে। ঠিক যেভাবে মুন্নিকে জবা আদর করত, সেইভাবে মুন্নির মৃতদেহটাকেও আদর করতে করতে জবা কাঁদতে লাগলো। তার সে কান্না যেন থামছেই না। একটু পরে জবার বাবা এসে তাকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে চলে যায়। মুন্নির মৃতদেহটা পড়ে রইল সেখানে। তারপর কেউ একজন দয়া করে মৃতদেহটা তুলে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলেছিল, কিংবা আর কিছু করেছিল তা কেউ জানে না। তারপর থেকে
মৃতদেহটা সেখানে দেখা গেল না, কিন্তু ওই একটা চোখ বার করে নেওয়ার দৃশ্যটা কেউ যেন ভুলতেই পারল না। জবার শরীর আস্তে আস্তে সেরে উঠতে লাগলো। জবার বাবা মা ওকে বলেছিল ওটা মুন্নির মৃতদেহ নয়, ওটা অন্য কোনো বিড়ালের মৃতদেহ। মুন্নি কোথাও একটা চলে গেছে, আবার ফিরে আসবে। সে প্রাণপণে বাবা মায়ের কথাটাকে বিশ্বাস করেছিল যে মুন্নি কোথাও চলে গিয়েছে, আবার ফিরে আসবে। সেদিন রাতে জবা বেশ ভালো করেই ঘুমিয়েছিল। জবা ঘুমিয়ে পড়ার পর জবার বাবা মা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। জবার যেদিন প্রথম জ্বর হয় তারপর দিন রাত থেকেই কিন্তু বিড়ালটাকে আর পাওয়া যাচ্ছে না, মানে বিড়ালটা মারা গেছে সেদিনই রাতে। আচ্ছা, জবা কি কিছু বুঝতে পেরেছিল নাকি? আর তার জন্যই কি তার জ্বর এসেছিল? এমন একটা অদ্ভুত ব্যাপার হওয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছিল না জবার মা, তাই সে চুপ করে রইল। আরও 2 দিন কেটে গেল। একদিন রাতে কি একটা কাজে জবার মা ঘর থেকে বাইরে বেরোনোর জন্য ঘুম থেকে উঠেছিল। উঠে দেখতে পায় জবা বিছানায় নেই। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বলছিল। ঘরের একপাশে হ্যারিকেনের অল্প আলোতে ঘরটা অস্পষ্টভাবে দেখা যায়, কিন্তু ঘরের মধ্যে কোথাও জবা নেই। এতক্ষণে জবার বাবাকে ডেকে তুলতে যাবে, ঠিক তার আগে বাইরে থেকে একটা গলার স্বর ভেসে আসতে থাকে। খুব চাপা অস্পষ্ট সে স্বর। সেটা শুনেই বিছানা থেকে কোনো রকমে নেমে দরজার দিকে এগিয়ে যায়। আস্তে আস্তে জবার মা যখন একদম কাছে চলে এসেছে, ঠিক তখনই মনে হলো দরজার বাইরে দেওয়ার কাছে বসে বাইরে কাকে যেন কি বলছে জবা। মুন্নি, মুন্নি, ওদিকে যাস না। এই মুন্নি, মুখে করে আবার কি নিয়ে এসেছিস? কোনো একটা অদ্ভুত কারণে জবার মা তখনও দরজাটা টেনে খুলে উঠতে পারেনি। তার বুকের ভিতরে রক্ত কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে। এত রাতে জবা বাইরে বসে কার সাথে কথা বলছে? জবা কিন্তু নিজের মতোই মাঝে মাঝে হাসছে, মাঝে মাঝে কেমন যেন অভিমানের সুরে কাকে বকাবকি করছে। আবার বলছে, মুন্নি, তুই দিনের বেলা কেন আসিস না বলতো? দিনের বেলায় তোর জন্য আমার কত মন খারাপ হয়। রাতের বেলা এসে আমায় এভাবে ডেকে বাড়ির বাইরে নিয়ে আসিস কেন? ঘরে এসে আমার বিছানার পাশে শুয়ে ঘুমিয়ে পড়তে পারিস তো। জবার মা সহ্য করতে পারে না। ঘরের দরজাটা হঠাৎ করে এক হাতে টেনে খুলে ঘরের বাইরে দেওয়ার উপরে এসে দেখতে পায় বাইরেটা চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। আর সেই আলোর মধ্যে বাড়ির উঠোনের কাছে দাঁড়িয়ে জবা ঠিক আগের মতোই খেলে বেড়াচ্ছে মুন্নির সাথে। কিন্তু মুন্নি কোথায়? জবার মায়ের গোটা শরীরের এখানে ওখানে কেমন যেন একটা বিদ্যুৎ তরঙ্গ বইতে শুরু করে। সেই মুহূর্তে গোটা উঠোনটা চাঁদের আলোয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু সেই উঠোনে ছুটে চলেছে জবা একা। ছুটতে ছুটতে মাঝে মাঝে এমনভাবে হেসে চলেছে সে যেন তার ঠিক পেছনেই কেউ একটা রয়েছে। মাঝে মাঝে সামনের দিকে হাত বাড়িয়ে অদৃশ্য কাউকে একটা কোলে তুলে নিচ্ছে। দৃশ্যটা কেমন যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখে চলেছে জবার মা। সে দেওয়ার উপর দাঁড়িয়ে রয়েছে, আর উঠোনের মধ্যে জবা অদৃশ্য মুন্নির সাথে খেলা করে চলেছে। কিন্তু সত্যি কি মুন্নি অদৃশ্য? ওই চাঁদের আলোয় উঠোনের মধ্যে কেমন একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে না? ছায়াটা তখনও মুন্নির মতোই বলে মনে হচ্ছে। একবার লাফিয়ে জবার কোলে উঠে পড়ছে, আবার জবার পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। আর স্থির থাকতে পারল না জবার মা। একটা চিৎকার করে বলে উঠল, জবা, এই জবা, তুই কি করছিস? কার সাথে খেলছিস ওখানে? মায়ের ডাক শুনে হঠাৎ করে জবা কেমন যেন থমকে গিয়েছিল। তারপর আগের মতোই হাসি মুখে বলল, কেন মা? এই তো আমি মুন্নির সাথে খেলছি। আমার সাথে খেলবে বলে মুন্নি তখন থেকে আমায় ডেকে চলেছিল। আমি না খেললে যে ওর মন খারাপ হবে। জবার মায়ের গলা এবার কাঁপতে শুরু করে। মুন্নি কোথায়? কোথায় মুন্নি? গোটা উঠোনে তুই ছাড়া আর কেউ নেই। আর আর মুন্নি যে... তার কথাটা যেন গলার মাঝখানে আটকে যায়। ঠিক তখনই উঠোনের দিক থেকে একটা বিড়ালের শব্দ শুনতে পায় সে। অথচ উঠোনের চারপাশে কোথাও কোনো বিড়াল নেই। তাহলে কে ডেকে উঠল? আর বিড়ালের ডাকটা ঠিক যেন মুন্নির মতোই। দেখো মা, মুন্নি তোমায় দেখে কত খুশি হয়েছে। ও
ওই দেখো তোমার দিকেই যাচ্ছে আস্তে আস্তে হেঁটে। জবার মা ভালো করে উঠোনের দিকে তাকায়। তার মনে হয় চাঁদের আলোর মধ্যে একটা কালো ছায়া মতো কি যেন হাঁটতে হাঁটতে সত্যি ঘরের দিকে এগিয়ে আসছে। সে আর স্থির থাকতে পারে না, একটা প্রবল চিৎকার করে দরজাটা মুখের উপর বন্ধ করে দেয়। এদিকে চিৎকার শুনে জবার বাবা এতক্ষণে উঠে এসেছে। আরে কি হয়েছে, এমন ভাবে চিৎকার করলে কেন? জবা 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 বাড়ির ওখানে ওই বিড়ালটাকে নিয়ে খেলা করছে। আরে পাগলের মতো কি বলে চলেছো? জবা বাড়ির উঠোনে খেলা করতে যাবেই বা কি করে? ওই দেখো, তোমার চিৎকার শুনে বিছানা থেকেও ঘুম থেকে উঠে পড়েছে। জবার মা বিছানার দিকে তাকিয়ে দেখে সত্যি জবা ঘুম থেকে উঠে তার দিকে তাকিয়ে রয়েছে। তাহলে এতক্ষণ বাইরে যেটা দেখতে পেয়েছিল সেটা কি ছিল? জবা বিছানা ছেড়ে উঠে এসে মাকে জড়িয়ে ধরে, তারপর বলে, কি হয়েছে মা? জবার মা আর কোনো কথা বলতে পারে না। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে বাইরে তাকিয়ে দেখে গোটা উঠোনটা চাঁদের আলোয় আগের মতোই ভেসে যাচ্ছে, কিন্তু কোথাও কিচ্ছু নেই। না আছে জবা, না আছে সেই কালো মুন্ডির মতো একটা ছায়ামূর্তি, কেউ নেই। জবার মা পূর্ণিমার চাঁদের আলোয় কাঁপতে কাঁপতে বিছানার উপর একপাশে গিয়ে বসে পরে ধপ করে। বাবা আর জবা দুজনে কেমন যেন অবাক হয়ে যায়, আর কিছুই বলে না সে এক সময়। বিছানায় শুয়ে এ কথা ও কথা ভাবতে ভাবতে তারা সবাই ঘুমিয়ে পড়ে। সবার অলক্ষ্যে সেদিন বোধহয় কেউ একজন হেসেছিল। তার হাসিটা আর কেউ শুনতে পেল না, যদিও কেউ বুঝতেও পারেনি। সে জানতো এরপর আরো বড় কিছু অপেক্ষা করছে ওই গ্রামের জন্য, আর ওই গ্রামের মানুষের জন্য। বিড়ালের মতো নিঃশব্দে নিজের থাবা ধার দিয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে কেউ একটা। একদিন জবার বাবা দেখতে পেল ব্যাপারটা। সে দেখতে পেল বাড়ির উঠোনে দাওয়ায় একপাশে বসে জবা মুন্নিকে আদর করে চলেছে ঠিক আগের মতোই। চাঁদের আলোয় মুন্নিকে আজ স্পষ্ট দেখা যায়। তার গা থেকে গলে গলে পড়ছে রক্ত মাংস। তার মুখের এক পাশটা কেমন যেন ভয়ঙ্কর লাগছে। তার একটা চোখ রয়েছে, আর একটা চোখের জায়গাটা কেমন যেন কালো অন্ধকার। জবার বাবা চুপচাপ ব্যাপারটা দেখেছিল। তারপর ঘরে এসে দেখল বিছানায় জবা নেই। হঠাৎ করে সেদিন রাতে জবার মায়ের দেখা ব্যাপারটা মনে পড়ে গেল জবার বাবার। এবার সে বুঝতে পারল আসলেই যেটা হয়েছিল সেটা সত্যি, আর জবার মাও সেদিন সত্যি এটাই দেখেছিল হয়তো। জবার বাবা কিন্তু কিছুই বলে না এ ব্যাপারে। আস্তে আস্তে ঘরে এসে নিজের বিছানার উপর শুয়ে পড়ে। সে বুঝতে পেরেছিল এই ব্যাপারটা থেকে এত সহজে জবাকে বার করে আনা যাবে না, এর জন্য অন্য কিছু একটা করতে হবে। এখন সবাইকে জানাজানি করে সবাইকে ভয় দেখিয়ে লাভ নেই। নরহরি গোসাই অনেক রাত্রের দিকে ঘুম থেকে উঠে তারপর গ্রামের পথে হাঁটতে হাঁটতে ফুল বেলপাতা এই সমস্ত সংগ্রহ করে। ভোরের দিকে ভালো করে স্নান সেরে সে পুজোয় বসে। সেদিন একটু রাত করেই উঠেছিল সে। রাতের বেলা গোটা গ্রাম ঘুমিয়ে থাকে। নরহরি গোসাই নিজের মতো গ্রামের রাস্তা ধরে ঘুরতে ঘুরতে ফুল বেলপাতা সংগ্রহ করে। নরহরি গোসাইয়ের হাতে ফুলের সাজিতে বেশ ফুল বেলপাতা জড়ো হয়েছিল। হঠাৎ করে তার মনে হলো আধো অন্ধকারে সামনে রাস্তা থেকে যেন হেঁটে আসছে। নরহরি গোসাই প্রথমে চিনতে না পারলেও যখন সে আরো খানিকটা কাছে এসেছে তখন স্পষ্ট দেখতে পেল গ্রামের রাস্তা ধরে আধো অন্ধকারের মধ্যে হেঁটে চলেছে জবা, আর তার কোলে শুয়ে রয়েছে একটা বিড়াল। নরহরি গোসাই মুন্নির কথাটা জানতো। সে মনে করলো তাহলে জবার বাবা হয়তো তাকে অন্য একটা বিড়াল এনে দিয়েছে, তাকে নিয়েই ভোর ভোর সে বাইরে বেরিয়েছে। যদিও ভোর এখনো হয়নি, তাই ওই বাচ্চা মেয়েটাকে এমন একটা সময় দেখে অল্প সন্দেহ হলো তার। সে এগিয়ে গিয়ে তাকে কিছু বলতে যাবে, এমন সময় দেখতে পেল একটা ব্যাপার। জবার কোলে যে বিড়ালটা রয়েছে সেটা কেমন যেন অদ্ভুত। তার গোটা শরীরটা কেমন যেন পচে গলে গিয়েছে, রক্ত মাংস গলে গলে এখান থেকে ওখান থেকে পড়ছে। আর তার মুখের দিকে তাকাতেই নরহরি গোসাই চিনতে পারল সেই যে ঝোপের কাছে মুন্নির মৃতদেহটা যেমন ভাবে পড়েছিল, মুন্নির যেমন একটা চোখ বার করে নিয়েছে কেউ, মুখের এক পাশে মাংস খানিকটা উঠে এসেছিল, ঠিক ঠিক তেমনই এই বিড়ালটাও। হঠাৎ করেই নরহরি গোসাইয়ের কেমন যেন ভয় হলো। সে ভয়ে রাম নাম জপ করতে করতে একটু চাপা গলায় বলল, এই হ্যাঁ রে জবা, এই এত রাতে বাইরে কেন বেরিয়েছিস? আর 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 তোর কোলে
কোলে ওটা কে? জবা যেন এতক্ষণ পরে দেখতে পেয়েছে নরহরি গোসাইকে। সে নরহরি গোসাইয়ের দিকে হাসি মুখে তাকিয়ে হাতে ধরে থাকা বিড়াল দুটোকে হাত দিয়ে সামনের দিকে তুলে ধরে বলে, কেন গো, আমার মুন্নিকে চিনতে পারছো না? এই দেখো, ওর একটা চোখ নেই বলে খালি কাঁদে, খালি মন খারাপ করে। আমি বলেছি আমি ওকে একটা চোখ এনে দেব। আচ্ছা দাও না, তোমার তো দুটো চোখ রয়েছে, একটা চোখ দেবে আমার মুন্নিকে? নরহরি গোসাই আর সেখানে দাঁড়াতে পারে না। নিজের বাড়িতে গিয়ে ঢুকে তারপর বাড়ির সবাইকে সব কথা খুলে বলে। শুধু নরহরি গোসাই নয়, গ্রামের আরো কয়েকজন জবাকে রাতের বেলা গ্রামের রাস্তা ধরে হেঁটে যেতে দেখেছিল। কিন্তু সেই ঘটনার পর জবার বাবা মায়ের ঘুম রাতের বেলা আর ভাঙে না। জবার ঠাকুমা একবার ঘুমিয়ে পড়লে সেই ভোরেটাকে সে কখনোই ওঠে না। জবা কেমন যেন বদলে যেতে শুরু করলো আস্তে আস্তে। গোটা দিন কেমন যেন চুপচাপ শান্ত হয়ে বসে থাকে, কিচ্ছু খেতে চায় না, ঘুমোতে চায় না, অথচ সন্ধে হওয়ার একটু আগেই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন ভোরে ওদের ঘুম ভাঙে দেখতে পায় জবা ওর বিছানায় শুয়ে রয়েছে। কিন্তু এখন কেমন যেন একটা গন্ধ আসে জবার গা থেকে, কেমন যেন একটা পচা গন্ধ। ঠিক যেমন গন্ধ ওই মুন্নির মৃতদেহটা থেকে আসছিল, ঠিক তেমন গন্ধ। জবার বাবা সিদ্ধান্তটা একাই নিয়েছিল। পাশের গ্রাম থেকে মতিন ওঝাকে সে ডেকে আনে। তারপর সমস্ত কথা তাকে বলে একদিন দুপুরবেলা তাকে বাড়িতে নিয়ে আসে। মতিন ওঝা গ্রামে এসেছে শুনে গ্রামের অনেক লোক জড়ো করে দেখতে আসে জবার বাড়িতে। মতিন ওঝা বাড়ির ভেতরে ঢোকার আগে কেমন যেন থমকে দাঁড়িয়ে পড়ে। তারপর বাতাসের গায়ে গন্ধ শুকতে শুকতে বলে, একটা পচা গন্ধ পাচ্ছি, ব্যাপারটা তো সুবিধের বলে মনে হচ্ছে না। আরে তোর মেয়ে কোথায়? তাকে বাইরে নিয়ে আয়। জবার বাবা মেয়েকে ডাকতে গিয়ে দেখে একটা বিপত্তি ঘটেছে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতরে মেয়ে রয়েছে, কিন্তু বাইরে থেকে তাকে ডাকলেও সে উত্তর দেয় না, দরজাও খোলে না। দরজার উপর দম দম শব্দ করে ওরা কয়েকজন মিলে ধাক্কা দিতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ঘরের ভিতর থেকে কেমন যেন একটা পচা গন্ধ বাইরে বেরিয়ে আসতে শুরু করে, আর তার সাথে ঘরের ভেতরে যেন একটা বিড়াল হিংস্র স্বরে গর্জন করে চলেছে। মতিন ওঝা সমস্তটাই বুঝতে পারে। তারপর ওদের সবাইকে সরিয়ে দিয়ে নিজের ঝোলা থেকে একটা কিসের গুঁড়ো বার করে বিড়বিড় করে মন্ত্র পড়ে ছুড়ে দেয় দরজার গায়ে। তারপর উঠোনের মাঝখানে এসে বসে। উঠোনের মাঝখানে পাটকাঠি দিয়ে আগুন জ্বালায়। তারপর সেই আগুনের চারপাশে গুঁড়ো দিয়ে একটু অদ্ভুত চিহ্ন আঁকে। সেই চিহ্ন আঁকার পরেই হঠাৎ করে ঘরের ভেতর থেকে জবার চিৎকার শুনতে পাওয়া যায়, যেন মনে হয় জবার প্রচন্ড কষ্ট হচ্ছে। মরণ আর্তনাদের মতো সে চিৎকার করে চলেছে। জবার ঠাকুমা বলে ওঠে, ওরে ওরে ও নামুকর দল সব, আমার নাতনিটাকে তোরা মেরে ফেলবি? দরজা খুলে তাড়াতাড়ি ভেতরে যা, গিয়ে দেখ। জবার মা উঠে দরজা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মতিন ওঝা গর্জে ওঠে, কেউ যাবে না, তোমরা সবাই আমার পেছনের দিকে এসে দাঁড়াও, সামনের দিকে যেন কেউ না থাকে। এখানে এখানে কোনো এক অশুভ আত্মা রয়েছে, তোমাদের ক্ষতি হয়ে যেতে পারে। মতিন ওঝার ভারী কণ্ঠে বলা কথাগুলো শুনে আর কেউ দরজার দিকে এগিয়ে যেতে সাহস করে না। জবার চিৎকারের সাথে সাথে দরজাটা ভেতর থেকে কেউ যেন ধাক্কা দিতে শুরু করে, যেন মনে হয় প্রবল কোনো একটা শক্তিশালী কেউ দরজার উপর ধাক্কা দিচ্ছে। মতিন ওঝার মুখে একটা হাসি ফুটে ওঠে। সে আবার সেই অদ্ভুত চিহ্নের মাঝখানে চলতে থাকা আগুনের উপর গুঁড়ো গুঁড়ো কি যেন ছড়িয়ে দেয়। তাতেই হঠাৎ করে একটা দমকা হাওয়ায় দরজাটা খুলে যায়, আর সবাই অবাক হয়ে দেখে দরজার ওপারে দাঁড়িয়ে রয়েছে জবা। কিন্তু ওর কি মূর্তি! জবার গোটা শরীর থেকে ঝরে পড়ছে রক্ত, মাংস। একটা পচা গলা গন্ধে চারপাশটা কেমন যেন ভরে ওঠে। আর দেখা যায় জবার ডান হাতটা মুঠো করা, সেই হাতে কিছু যেন একটা ধরা রয়েছে। জবার গোটা শরীরটা আগে থরথর করে কাঁপছিল, তারপর তার মুখে একটা বিভৎস হাসি, আর সবচেয়ে যেটা বিভৎস সেটা দেখে মেয়ে বউরা চিৎকার করে ওঠে ভয়। জবার একটা চোখ যেন কেউ খুবলে বার করে নিয়েছে,
তার মুখের একপাশের খানিকটা মাংস কেউ যেন ধারালো অস্ত্রের আঘাতে বার করেছে। বোঝা যায় জবার গোটা শরীর বেয়ে নেমে আসা রক্ত আসলে তার গোটা শরীরের ক্ষতস্থান থেকে বেরিয়ে এসেছে। জবার মা চিৎকার করে বলে ওঠে, জবা, এই জবা, কি হলো? এ তোর কি হলো জবা? ও তোমার মেয়ে নয় মা, ও তোমার মেয়ে নয়। তোমরা চুপ করে বসো, বসো তোমরা একটু চুপ করে, আমায় আমার কাজটা করতে দাও। মতিন যতবারই আগুনের মধ্যে সে গুঁড়োটা ছুড়ে দেয় ততবারই জবার সেই বিভৎস শরীরটা চিৎকার করতে থাকে, যেন প্রবল কষ্টে তার গোটা শরীরটা দুমড়ে মুছড়ে উঠছে। আর এক পা করে এসে এগিয়ে আসতে থাকে আগুনের দিকে। জবা যখন একদম সামনে এসে দাঁড়িয়েছে তখন মতিন ওঝা গলা তুলে প্রশ্ন করে, কে কে তুই? জবা এক দৃষ্টিতে একটা চোখ দিয়ে তাকিয়ে থাকে মতিনের দিকে, আর তার গলা থেকে বেরিয়ে আসে একটা ঘর ঘর শব্দ, যেন একটা মানুষের কণ্ঠস্বর আর বিড়ালের কণ্ঠস্বর মিলিয়ে কেউ যেন কথা বলছে। সে কণ্ঠস্বর বলে ওঠে, আমি জবা। তারপরেই কেমন যেন একটা বিড়ালের ডাক তার মুখ থেকে ভেসে আসে, যেন বিড়ালের গলায় কেউ কোনো কিছু একটা বলতে চাইছে মতিন ওঝাকে। সবাই পাথরের মূর্তির মতো চুপ করে দাঁড়িয়ে সমস্ত কাণ্ড দেখতে থাকে। জবার মা, জবার ঠাকুমা মুখে কাপড় চাপা দিয়ে কাঁদতে শুরু করে। তুই এখানে কেন এসেছিস? বল বল, কেন এসেছিস? আমার মুন্নিকে যে মেরেছে তাকে আমি ছাড়বো না, ছাড়বো না। তুই তো নিজেও মরেছিস, তাহলে আবার এসেছিস কেন? আমার চোখ আমি বার করে ওই মুন্নিকে দিয়েছি, এখন আমার যে একটা চোখ লাগবে। জবার হাসিতে বাড়ির উঠোনে জড়ো হওয়ার সকলের বুকের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। মতিন বলে, তুই চলে যা, চলে যা এখান থেকে। চলে যাওয়ার সময় কারোর কোনো ক্ষতি করবি না তুই। আচ্ছা, চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু এই গ্রামে যদি কেউ কারোর ক্ষতি করার চেষ্টা করে তখন কিন্তু আমি আবার আসবো, আবার আসবো। আমি থাকতে কোনো অন্যায় আমি হতে দেব না, মনে থাকে যেন। কথাটা বলেই জবা অদ্ভুতভাবে হাওয়ার উপর একটা লাফ দিল, আর তার সাথে সাথেই অবাক হয়ে দেখল একটা মস্ত বড় সাদা রঙের বিড়াল এক লাফে উঠোনটা পেরিয়ে চলে গেল গাছের আড়ালে। তারপর সেটা যে কোথায় গেল তা কেউ দেখতে পেল না। কিন্তু কিন্তু আমার মেয়েটা কোথায় গেল বাবা? আমার মেয়ের এসব কি হলো? তোমার মেয়ে আর বেঁচে নেই। ওই বেড়ালটার মৃতদেহ তোমরা কোথায় কবর দিয়েছিলে? যদি ওকে পুড়িয়ে ফেলতে তাহলে আর এমন ঘটনা ঘটতো না আজকে। ওকে নিশ্চয়ই কোথাও কবর দেওয়া হয়েছে। গ্রামের একজন ওই কাজটা করেছিল। বিড়ালটার মৃতদেহটা এতটাই পচে গিয়েছিল যে সেটা পুড়িয়ে ফেলা ঝামেলা, তাই শ্মশানের একপাশে মৃতদেহটাকে সে কবর দিয়ে রেখেছিল। মতিন ওঝার কথায় সকলে মিলে সেই কবর দেওয়া জায়গাটার দিকে চলল। তারপর শাবল দিয়ে কোদাল দিয়ে সে কবরটা খুঁড়তে লাগলো দুজন। বেশ খানিকটা পরেই কেমন যেন একটা অদ্ভুত গন্ধ নাকে আসতে শুরু করলো, পচা একটা গন্ধ। কবরটা খুঁড়তে খুঁড়তে ওরা নাকে কাপড় পেঁচিয়ে কাজ করতে লাগলো। কবরটা যখন পুরো খোঁড়া হয়ে গেছে তখন সবাই কবরের ভেতর থেকে তাকিয়ে দেখলো সেখানে দুটো মৃতদেহ শুয়ে রয়েছে। দুটো মৃতদেহই পচে গলে অর্ধেকটা কঙ্কাল বেরিয়ে এসেছে প্রায়। তবু চেনা যায় একটা মৃতদেহ ওই বিড়ালটার, অর্থাৎ মুন্নির, কারণ তার গলায় বাঁধা সেই সুতোটা, আর লাল রঙের বলটা তখনও রয়েছে। তবে যে মৃতদেহটা বিড়ালটাকে দু হাতে চেপে বুকের কাছে ধরে রয়েছে সেই মেয়েটার দেহটাকে দেখে ওরা সকলেই চমকে উঠল। সেটা আর অন্য কেউ নয়, জবার মৃতদেহ। তার একটা চোখ যেন কেউ খুবলে নিয়েছে, মুখের একপাশের মাংস খানিকটা উঠে গেছে, সারা গায়ে আঘাতের চিহ্ন। সবাই অবাক হয়ে ভাবতে লাগলো, মুন্নির মৃতদেহ এখানে রয়েছে তা ঠিক আছে, কিন্তু জবাকে এখানে আনলো কে? কিন্তু তাদের মনে জমতে থাকা প্রশ্নটা শুধু হাওয়ায় উড়ে যেতে থাকে, উত্তর আসে না। মতিন ওঝা সবাইকে সাবধান করে দিয়ে বলল, এই অশুভ শক্তি এত সহজে এই গ্রাম থেকে যাবে না। সাবধান, সবাই সাবধান। কয়েকদিন পর একদিন রাত্রে পটাই বাড়ি থেকে বেরিয়েছিল। একটা বিড়ালের ডাক সে বারবার শুনতে পাচ্ছিল বাড়ির বাইরে। মনে মনে ভাবলো, তাহলে কি
আবার কোনো একটা বিড়াল এসেছে তার বাড়িতে। একটা প্রবল রাগ তার মনের মধ্যে জমা হতে শুরু করে। তাড়াতাড়ি একটা বড় শাবল হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে পটাই। মনে মনে ভাবতে থাকে ঠিক যেভাবে শাবল ছুঁড়ে মুন্নিকে গেঁথেছিল, তারপর তার চোখটা যেভাবে খুবলে বার করে নিয়েছিল, সেভাবেই এই বিড়ালটাকেও খুন করবে সে। এমনটা ভেবেই আস্তে আস্তে ঘরের বাইরে বেরিয়ে আসে। আকাশে চাঁদের সামান্য আলো রয়েছে। সেই আলোতে দেখা যায় উঠোনের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা বেড়াল। পটাইয়ের মাথার ভেতর রাগটা কেমন যেন মাথা চারা দিয়ে ওঠে। হাতের শাবলটা শক্ত করে বাড়িয়ে ধরে সামনের দিকে এগিয়ে যায়। চাঁদের আলোয় শাবলের ফলাটা চকচক করে ওঠে। বিড়ালটা কিন্তু তখনও সেখানে দাঁড়িয়ে রয়েছে। সেই দেখে পটাই আর স্থির থাকতে পারে না। তাও আর এক পাশে অন্ধকারের মধ্যে মিশে শাবলটা তুলে ছুঁড়ে দেয় সেদিকে। একেবারে অভ্যর্থ লক্ষ্য। শাবলটা বিড়ালটাকে একদম গেঁথে দিয়েছে। বিড়ালটা এখন মরণ আর্তনাদে ম্যাও ম্যাও করছে, উঠোনের মধ্যে উল্টে পড়ে রয়েছে, আর শাবলটা তাকে একবার মাটিতে আটকে ফেলেছে যেন। পটাইয়ের মুখে একটা হিংস্র হাসি দেখা যায়। সে আস্তে আস্তে এগিয়ে যায় বিড়ালটার দিকে। তারপর একটা পা দিয়ে তার মাথাটা চেপে ধরে শাবলটা এক টানে বার করে আনে। একটা রক্ত ছিটকে এসে লাগে পটাইয়ের মুখে। হঠাৎ করেই পটাই একটা গন্ধ পায়, কেমন যেন একটা পচা গন্ধ। এই গন্ধটা কোথা থেকে আসছে ভাবতে ভাবতেই পটাই বুঝতে পারে তার পায়ের তলায় চেপে রাখা বিড়ালটা কেমন যেন নড়তে শুরু করেছে। কিন্তু সেটা কি করে হয়? একটু আগে সে নিজেই দেখেছে বিড়ালটা মরে গেছে। তার পা দিয়েছে, চেপে রাখা বিড়ালটার শরীরে কোনো কম্পন নেই তাহলে। কিন্তু পটাই বুঝতে পারে তার পায়ের নিচের বিড়ালটা এবার তীব্রভাবে নড়তে শুরু করেছে। পটাই তার পা চেপে রাখতে পারে না, কোনো ক্রমে পাটা সরিয়ে নেয়। সরিয়ে নিতে গিয়ে পটাই হঠাৎ করে উঠোনের মধ্যে মাটিতে পড়ে যায় ধপ করে। তার হাত থেকে শাবলটা সরে যায় একপাশে। ঠিক তখনই একটা বিড়াল যেন প্রবল গর্জনে চিৎকার করে ওঠে। পটাইয়ের মনে হয় চিৎকারটা তার সামনে থেকে নয়, আসছে তার ঠিক পেছন থেকে। পটাই সামনের দিকে তাকায়, কিন্তু একটু আগে যে বিড়ালের মৃতদেহটা থেতলে সামনে পড়েছিল সেটা এখন আর সেখানে নেই। তার গোটা শরীরটা গুলিয়ে উঠতে শুরু করে, কারণ একটা পচা গলা গন্ধ সে এবার পেতে শুরু করেছে। পটাই প্রবল ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এত রাতে বাড়ির বাইরে এসে সে ঠিক কাজ করেনি। তখনই উঠে পেছনের দিকে ছুটতে যেতেই কিছুতে একটা ধাক্কা খেয়ে মাটির উপর আবার ছিটকে পড়ে। এবার সামনের দিকে তাকিয়ে দেখতে পায় উঠোনের একপাশে এসে দাঁড়িয়েছে জবা, আর তার কোলে একটা বিড়াল। আর স্পষ্টভাবে দেখা যায় মুন্নির একটা চোখ নেই, আর জবারও একটা চোখ কেউ যেন খুবলে বার করে নিয়েছে। পটাই অবাক হয়ে যায়। এই বিড়ালটাকে সে নিজের হাতে মেরেছে, তারপর ঝোপের কাছে ফেলে দিয়েছে, তাহলে সে বিড়ালটা এখানে আসলো কি করে? জবা হাসতে শুরু করে, তার সাথে বিড়ালটার মিউ মিউ শব্দ করে। একটা প্রবল ভয় পটাই অবাক বিষয় হা করা মুখের ভেতর দিয়ে ঢুকে যেন সারা গায়ে ছড়িয়ে পড়তে শুরু করে। জবা আস্তে আস্তে এগিয়ে এসে দাঁড়ায় পটাইয়ের সামনে। তারপর হঠাৎ করেই এটা হাতের আঙুল ঢুকে দেয় পটাইয়ের চোখের ভেতরে। প্রবল ব্যথায় পটাই চিৎকার করে ওঠে, কিন্তু সেখান থেকে উঠে পালাবার ক্ষমতা তার নেই। জবার আঙুলটা ততক্ষণে পটাইয়ের চোখটা টেনে বার করে ফেলেছে, আর ঠিক তখনই বিড়ালটা জবার কোল থেকে একটা লাফ মেরে এসে পটাইয়ের গালের খানিকটা মাংস তুলে নেয়। প্রবল যন্ত্রণা আর ভয়ে পটাই উঠোনের মধ্যে শুয়ে ছটফট করতে শুরু করে। ঠিক তখনই তার মনে হয় কে যেন তার মাথার চুলটা ধরে টানতে টানতে তাকে কোথাও একটা নিয়ে চলেছে। পটাইয়ের শরীর ব্যথাতে এতটাই অবসন্ন হয়েছিল যে তার কিছু করার ক্ষমতা তখন আর ছিল না। একটা প্রবল ধাক্কায় পটাইয়ের শরীরটা গিয়ে পড়ে ওই ঝোপের মধ্যে, ঠিক যেখানে মুন্নিকে সে ফেলেছিল। আর তারপরে পটাই বুঝতে পারে একটা বড় সাদা রঙের বিড়াল তার গায়ের উপর চেপে বসেছে, আর তার দুটো হাতের আঙুলগুলো দিয়ে নখের আঘাতে ছিন্ন ভিন্ন করে চলেছে পটাইয়ের গোটা দেহটা। মৃত্যুর আগের মুহূর্তে পটাই সামনের দিকে তাকিয়ে দেখতে পেয়েছিল জবার পচা গলা শরীরটা একভাবে পটাইকে দেখে চলেছে, আর তার মুখে একটা বিভৎস হাসি। আস্তে আস্তে পটাইয়ের দুটো চোখ, ধরি একটা চোখ আর একটা চোখের গর্ত যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে শুরু করে। জবার ডান হাতে তখন ধরা রয়েছে একটা অদ্ভুত জিনিস। জবা ডান হাতটা
আস্তে আস্তে মুখের সামনে নিয়ে আসে। তারপর সেটা খুলতেই জবার মুখে একটা হাসি ফুটে ওঠে। ঠিক তখনই পাশ থেকে মুন্নি একবার ডেকে ওঠে। জবার হাতে ধরা রয়েছে একটু আগে বটাইয়ের থেকে খুলে নেওয়া তার একটা চোখ।